আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। স্বাগত জানাচ্ছি দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দকে। প্রিয় শিক্ষার্থী, আশা করি আল্লাহর রহমতে তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি সমাজবিজ্ঞান প্রথম পত্রের ৮ম অধ্যায় সামাজিক স্তর বিন্যাস ও অসমতা এই চ্যাপ্টারটি শুরু করতে যাচ্ছি। শিক্ষার্থীরা, সামাজিক স্তর বিন্যাস ও অসমতা এই চ্যাপ্টারটি এখানে দুইটি টপিক, যে সামাজিক স্তর বিন্যাস ও সামাজিক অসমতা। প্রথমে আমরা জানব যে সামাজিক স্তর বিন্যাস, সোশ্যাল স্ট্রাটিফিকেশন। সোশ্যাল স্ট্রাটিফিকেশন কাকে বলে? ভূতত্ত্বে স্ট্রাটা, এই স্ট্রাটা শব্দটি মাটি বা শিলার বিভিন্ন স্তর, স্ট্রাটা। স্ট্রাটা মাটির বিভিন্ন স্তর বা শিলা বোঝাতে এই স্ট্রাটাস কথাটি ব্যবহৃত হতো। ভূতত্ত্বের এই প্রত্যয়টি সমাজের উঁচু নিচু বিভিন্ন শ্রেণী বা মর্যাদার মানুষকে বোঝাতে সমাজবিজ্ঞানে ব্যবহার করা হয়েছে। স্তর প্রত্যয়টি সিঁড়ি বা ময়ের ধাপের সঙ্গে তুলনা করা যেতে পারে। স্তর বিন্যাস বলতে বোঝায় যেভাবে স্তরগুলো সজ্জিত বা বিন্যস্ত। অতএব সামাজিক স্তর বিন্যাস অর্থ সমাজের ব্যক্তি, গোষ্ঠী বা শ্রেণীর উঁচু নিচু অবস্থান বা বিন্যাস ব্যবস্থা। সমাজবিজ্ঞানে এটি বিভিন্ন স্তর, সমাজের মানুষের মধ্যে যে ভেদাভেদ, সেই স্তরায়ন বোঝাতে, উঁচু নিচু ভেদাভেদ বোঝাতে, শ্রেণীর উঁচু নিচু অবস্থান বোঝাতে কিন্তু এই স্ট্রাটিফিকেশন কথাটি ব্যবহার করা হয়েছে। সামাজিক আমরা কতিপয় হলো সামাজিক স্তর বিন্যাসের কতিপয় আমরা ডেফিনেশন জানবো। যে সামাজিক স্তর বিন্যাসের সংজ্ঞাটিতে কি সরকিন বলেন। সরকিনের সংজ্ঞা যদি আমরা দেখি, যে সরকিন কি বলেন? সরকিন বলেন যে উঁচু নিচ শ্রেণীর ক্রমানুসারে সংগঠিত জনসংখ্যার মধ্যে বিদ্যমান বিভিন্নতায় সামাজিক স্তর বিন্যাস। অর্থাৎ সমাজে উঁচু নিচু সামাজিক গোষ্ঠীর অস্তিত্ব বিদ্যমান। উঁচু নিচু সামাজিক স্তরের ভিত্তি হলো অধিকার, সুযোগ সুবিধা, দায়িত্ব, কর্তব্য, প্রাচুর্য, ক্ষমতা, প্রতিপত্তির অসম একটা বন্টন। সেজন্য সরকিন বলেছেন যে উঁচু নিচু শ্রেণীর ক্রমানুসারে সংগঠিত জনসংখ্যার মধ্যে বিদ্যমান বিভিন্নতায় সামাজিক স্তর বিন্যাস। ওয়াকবার ও নিমকফ এই সামাজিক স্তর বিন্যাসের সংজ্ঞা দিতে গিয়ে বলেন যে হলো মানে তারা হলো সামাজিক স্তর বিন্যাসকে নিয়ন্ত্রিত অসাম্য বলে আখ্যা দিয়েছেন, যেখানে সামাজিক ভূমিকা ও মানে সামাজিক কার্যাবলীর ভিত্তিতে জনগোষ্ঠী উঁচু নিচু স্তরে সংগঠিত। তাদের মতে যে স্তর বিন্যাস বা স্তরায়ন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে সমাজে ব্যক্তি বা গোষ্ঠীকে মোটামুটি স্থায়ীভাবে উঁচু নিচু মর্যাদার ক্রমানুসারে সাজানো হয়। আরেকবার বলছি, অকবর নিমকফ বলেন স্তর বিন্যাস বা স্তরায়ন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে সমাজে ব্যক্তি বা গোষ্ঠীকে মোটামুটি স্থায়ীভাবে উঁচু নিচু মর্যাদার ক্রম অনুসারে সাজানো হয়। তো এখানে স্তর বিন্যাসের হলো সংজ্ঞায় কার্ল মার্কস বলেন যে অর্থনৈতিক মানদণ্ডে সমাজের মানুষের, দার্শনিক কার্ল মার্কস
কার্ল মার্কস বলেন যে অর্থনীতির মানদণ্ডে সমাজের মানুষের যে ভেদাভেদ সেটাই সামাজিক স্তরবিন্যাস, অথবা উৎপাদনের উপকরণের মালিকানার ভিত্তিতে মানুষের যে ভেদাভেদ সেটাই সামাজিক স্তরবিন্যাস। সমাজবিজ্ঞানী কিংসলে ডেভিস ও মুর বলেন যে কাজের ভিত্তিতে সমাজের মানুষের মধ্যে যে ভেদাভেদ সেটি হচ্ছে সামাজিক স্তরবিন্যাস। কাজের ভিত্তিতে সমাজের মানুষের মধ্যে যে ভেদাভেদ সেটাই হচ্ছে সামাজিক স্তরবিন্যাস। তাহলে সহজ কথায় আমরা বলতে পারি সমাজ কাঠামোর অভ্যন্তরে বিদ্যমান বিভিন্ন ব্যক্তি, গোষ্ঠী, সামাজিক শ্রেণীর মধ্যে যে ক্রমশ অবস্থানকে সামাজিক স্তরবিন্যাস বলে অথবা আখ্যা দেওয়া হয়। বিভিন্ন উপাদানের ভিত্তিতে ব্যক্তি, গোষ্ঠী এবং শ্রেণী সমূহের কোনোটা হয়তো অন্য কারো তুলনায় সমাজে আপেক্ষিক অর্থে উঁচু নিচু বা উৎকৃষ্ট নিকৃষ্ট মর্যাদার অধিকারী বলে বিবেচিত হয়। তাই সামাজিক স্তরবিন্যাস বলতে সমাজে ব্যক্তি, গোষ্ঠী এবং শ্রেণীর অসম অবস্থান বা অসম মর্যাদার বিন্যাসকে বোঝায়। তো এই সামাজিক স্তরবিন্যাসের কতিপয় বৈশিষ্ট্য আছে যে সামাজিক স্তরবিন্যাস মূলত সামাজিক, অর্থাৎ স্তরবিন্যাস জৈবিক উপাদান যথা বয়স, লিঙ্গ, উচ্চতা, শক্তি, নরবংশ ইত্যাদি সামাজিক মর্যাদার অবস্থান নির্ণয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এগুলো কারণেই কিন্তু গুরুত্বপূর্ণ যে সমাজের সদস্যবৃন্দের বিচারে তা গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। আর স্তরবিন্যাসটা সব জায়গায় কিন্তু লক্ষণীয়। কোনো রকমের স্তরবিন্যাস নেই এমন কোনো সমাজ নাই, অর্থাৎ এমনকি সমাজতান্ত্রিক সমাজে বিশেষ বিশেষ উপাদানের ভিত্তিতে স্তরিত যদিও আর্থিক বৈষম্য সেখানে অনেকটা নগণ্য। সংগ্রহ এবং শিকার অর্থনীতি নির্ভর বুশম্যান সমাজেও কিন্তু সামাজিক স্তরবিন্যাস রয়েছে। লিঙ্গ, বয়স, পারদর্শিতা ইত্যাদির ভিত্তিতে সকল সমাজে স্তরায়িত। এভাবে ক্ষমতা, আয় এবং পদমর্যাদার তারতম্যর কারণে কিন্তু স্তরবিন্যাস সব জায়গায় আমরা লক্ষ্য করি। সামাজিক স্তরবিন্যাসের ধরন। সামাজিক স্তরবিন্যাস সমাজ কালভেদে আলাদা আলাদা হতে পারে এবং সমাজবিজ্ঞানে প্রায় সামাজিক স্তরবিন্যাসের 4টি প্রধান রূপ বা ধরনের কথা উল্লেখ করেন। একটি হচ্ছে দাস প্রথা, স্টেট, জাতিবর্ণ প্রথা, এবং 4 নাম্বার হচ্ছে সামাজিক শ্রেণী ও পদমর্যাদা। সোশ্যাল ক্লাস এন্ড স্ট্যাটাস। তাহলে সামাজিক স্তরবিন্যাসের ধরন হচ্ছে 4টি। একটি দাস প্রথা, সিলভারি সিস্টেম, স্টেট এবং জাতিবর্ণ প্রথা এবং হচ্ছে সামাজিক শ্রেণী ও পদমর্যাদা। প্রথমত আমরা আলোচনা করছি দাস প্রথা, সিলভারি সিস্টেম। সামাজিক এবং স্তরবিন্যাসের একটি অন্যতম ধরন হচ্ছে এই দাস প্রথা।
দাস প্রথার মধ্যে সামাজিক স্তরবিন্যাসের একটি সুস্পষ্ট আমরা পরিচয় পাই। দাসের সংজ্ঞা, দাস বলতে কাকে বলে, দাস কাকে বলে? এই দাসের সংজ্ঞা দিতে গিয়ে এলটি হবহাউস বলেন যে দাস হচ্ছে এমন এক ব্যক্তি যাকে সমাজের আইন এবং প্রথা অন্যের সম্পত্তি হিসেবে বিবেচনা করে, এবং হচ্ছে চরম অবস্থায় দাস হচ্ছে সম্পূর্ণভাবে অধিকারবিহীন ব্যক্তি বা মালিকের অস্থাবর সম্পত্তি। সাধারণ অবস্থায় দাস এমন এক ব্যক্তি যাকে দাস মালিক তার গরু বা গাধার মতোই মনে করে এবং গরু বা গাধার মতোই দাসকে রক্ষণাবেক্ষণ করে। অতএব দাস ব্যবস্থা নির্ভর সমাজ বলতে এমন অসমতার সমাজ বোঝায় যেখানে কিছু লোক সম্পূর্ণভাবে বা আংশিকভাবে অধিকারবিহীন। বিভিন্ন সমাজে বিভিন্ন সময়ে দাস প্রথা দেখা যায়, তবে দাস প্রথার দুটি প্রধান উদাহরণ দেখা যায় যে প্রাচীন সমাজে, বিশেষ করে প্রাচীন গ্রিস এবং রোমান সমাজে দাস প্রথা, আরেকটি হচ্ছে অষ্টাদশ এবং ঊনবিংশ শতাব্দীর আমেরিকার দক্ষিণ রাজ্যগুলোর দাস প্রথা। নিবয়ের দাস প্রথা নির্ভর সমাজে দাসদের সামাজিক অবস্থার বর্ণনা দিতে গিয়ে বলেন যে প্রতিটি দাস তার মনিবের অধীনস্থ থাকে, দাসের উপর মনিবের ক্ষমতা প্রায় সীমাহীন। বস্তুত দাস যেন মনিবের দখল করা বস্তু বা সম্পত্তি। সামন্ত যুগের ফ্রিম্যানদের তুলনায় দাসদের অবস্থা অনেক নিচে। দাসের কোনো রাজনৈতিক অধিকার নেই, ভোটাধিকার থেকে সে বঞ্চিত বলে সে তার সরকার বা শাসক নির্বাচন করতে পারে না। সামাজিকভাবে দাস হচ্ছে নীচ এবং ঘৃণার পাত্র, এবং দাসের জীবন এমন যে সে কাজ করতে বাধা বা তাকে কোনো কাজে বাধ্য করা হয়। সে আজকের যুগের শিল্প কারখানার শ্রমিকের মতো নয় যে ইচ্ছা করলেই কাজে ইস্তফা দিতে পারবে বা অন্য কাজে চলে যাবে। দাস হচ্ছে মনিবের আদেশে কাজ করতে হয়, এক্ষেত্রে তার কোনো স্বাধীনতা নাই। গ্রিক দার্শনিক এরিস্টটল দাসদেরকে উৎপাদনের জীবন্ত বা মানবরূপী হাতিয়ার হিসেবে চিহ্নিত করেন, এবং তিনি দাস প্রথাকে কি করেছিলেন সমর্থন করেছিলেন। তার মতে যে মনিব শ্রেণীর সেবার জন্য দাস প্রয়োজন, এতে মনিব শ্রেণীরা মঙ্গল চিন্তা করতে সুযোগ পাবে। যুদ্ধে পরাজিত শত্রুকে দাসে রূপান্তর করার ক্ষেত্রেও তিনি যুক্তি দেন, কেননা অক্ষম বলে যুদ্ধে পরাজিত এবং পরাজিতরা বিজয়ীদের সেবা করবে, এটাই স্বাভাবিক। এরিস্টটলের মতে যে দেশে দাস প্রথা নেই সে দেশটি কোনো না কোনো দেশের দাস। দাস প্রথার ভিত্তি অবশ্যই অর্থনৈতিক, সেজন্য দাস প্রথাকে একটি বিশেষ শিল্প ব্যবস্থা বলে যুক্তি দেন নিবয়ে। সমাজের দাস প্রথা আবির্ভাবের সঙ্গে সঙ্গে দাসের যে দাস শ্রমের উপর নির্ভরশীল একটি অভিজাত শ্রেণীর উদ্ভব ঘটে। আবার অনেকেই যুক্তি দেন যে শ্রমের অদক্ষতার কারণেই কিন্তু দাস প্রথার পতন ঘটে। সাধারণত দেখা যাচ্ছে যে এক রাজ্যের শাসক অন্য রাজ্য আক্রমণ করে যুদ্ধে পরাজিত বা বন্দী সৈন্যদেরকে মেরে না ফেলে দাস বানিয়ে রাখত। প্রয়োজন অতিরিক্ত হয়ে গেলে দাসদের বাজারে বিক্রি করা হতো। ভারতে দাসের পরিবর্তে গৃহভৃত্য থাকতো এবং এরাই যাবতীয় অর্থনৈতিক ক্রিয়াকর্ম করত। তাছাড়া সমাজে তাদের অবস্থান ছিল যথেষ্ট মানবীয় এবং সহনীয়। তাদের মুক্তির ব্যবস্থাও সমাজে ছিল এবং সমাজের উচ্চ পদে আসীন হওয়াও ঘটনা বিরল নয়। যেমন সুলতান ইলতুৎমিশ, কুতুবউদ্দিন আইবেক, এই শাসকরা কিন্তু দাস ছিলেন। দাস প্রথা রয়েছে বিভিন্ন রূপ। সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবারের মতে দাস প্রথায় রয়েছে বিভিন্ন রূপ। ম্যাক্স ওয়েবার বলেছেন প্রাচীন গ্রিসের দাস প্রথাই হচ্ছে দাস প্রথার আদর্শ নমুনা। তা যাই হোক, তো দাস প্রথায় দাসদের যে করুণ অবস্থা, যে দাসদের সে যুগে এথেন্সে ঋণের দায়ে কাউকে দাসের রূপান্তর নিষিদ্ধ ঘোষণা করেন এবং রোমের স্টোইক দার্শনিকরা এ ধরনের দাস প্রথা তুলে দিতে গুরুত্বপূর্ণ প্রভাব রাখে। তারপর আমরা এখন ডিসকাস করব এস্টেট বলতে সাধারণত কখনো ভূসম্পত্তি বা খামার, কখনো বা সামাজিক শ্রেণী, কখনো বা অধিকার কর্তব্যকে বোঝায়। তাহলে মধ্যযুগের ইউরোপীয় সামন্ত সমাজে স্তরবিন্যাস এস্টেট ব্যবস্থার মধ্যে প্রতিফলিত। প্রাক ব্রিটিশ যুগের সর্বভারতীয় সমাজের এক বিশেষ ধরনের ভূমি ব্যবস্থা বা সামন্ত ব্যবস্থা ভারতীয় সামাজিক স্তরবিন্যাসে এক
অন্যতম পরিচয় বহন করে এই স্টেট। তাহলে মধ্যযুগের দাস প্রথা উচ্ছেদের পর শুরু হয় এক নতুন যে প্রথা, সেটি স্টেট নামে পরিচিত। ইংরেজিতে এই স্টেট শব্দটির অর্থ জমিদার বা মালিকের অধীন জমি। তো এই ব্যবস্থায় জমির মালিক ছিল ভূস্বামী এবং প্রান্তিক কৃষক ও ভূমিদার সবাই মিলে উৎপাদন করত। আগে যারা দাস ছিল তারাই এ পর্যায়ে এসে সামন্ত কৃষক হিসেবে আবির্ভূত হয়। মূলত স্টেট পশ্চিম ইউরোপীয় মধ্যযুগে একটি বিশেষ ব্যবস্থা হিসেবে গড়ে ওঠে। এ সময় ইউরোপের সামন্ততান্ত্রিক সমাজে প্রথমে স্টেট বলতে জমিদারি বোঝাতো। পরে ইউরোপ এবং রাশিয়া স্টেট শব্দটি এক ধরনের সামাজিক স্তর ব্যবস্থা বোঝাতে ব্যবহৃত হয়। মধ্যযুগে ইউরোপের স্টেট সময়ের তিনটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল। প্রথমত হচ্ছে কি, প্রত্যেক স্টেটের একটি পদমর্যাদা আছে যার অধিকার, কর্তব্য, সুযোগ সুবিধা এবং বাধ্যবাধকতা আইনসম্মত। দ্বিতীয়ত, স্টেটগুলোর মাধ্যমে ব্যাপক শ্রম বিভাগ প্রতিফলিত হয় এবং প্রত্যেকটি স্টেটের সুনির্দিষ্ট কর্তব্য রয়েছে। তৃতীয়ত, সামন্ততান্ত্রিক স্টেট সময় রয়েছে এক একটি রাজনৈতিক গোষ্ঠী। তো এখানে হচ্ছে মধ্যযুগে ইউরোপীয় সামন্ত স্টেটের একটি মর্যাদা ক্ষমতা ছিল যা আইন দ্বারা নির্ধারিত ছিল। কারণ স্টেটভুক্ত মানুষের অধিকার ও কর্তব্য এবং সুযোগ দায়িত্ব স্পষ্টভাবে আইনে বর্ণিত ছিল। তখন সমাজে একজন ব্যক্তির প্রকৃত অবস্থা জানতে হলে দেখতে হতো যে আইন অনুযায়ী তার মর্যাদা কোথায়। দ্বাদশ শতাব্দীতে ভূমিদেশ প্রথা যখন বিস্তার লাভ করতে থাকে এবং সামন্ত রাষ্ট্রের জন্য আইনের তত্ত্ব সৃষ্টি হতে থাকে, তখন এক ইংরেজ আইনজীবী ভূমিদাসের অবস্থা সম্পর্কে বলেন যে ভূমিদাস বিচারের জন্য রাজার কাছে অভিযোগ তুলতে পারত না, সম্পত্তিতে তাদের কোনো অধিকার ছিল না। তো স্টেটগুলোর ব্যাপক শ্রমিক বিভাগ হলো সৃষ্টি হয়। এই শ্রমিক বিভাগের সমাজে অন্যতম তিনটি শ্রেণী কাজ ছিল। একটা ছিল সামন্ত প্রভু, যেটা অভিজাত শ্রেণী। এই অভিজাত শ্রেণীর কাজ ছিল এই স্টেট প্রথায় প্রথমত তিনটি শ্রেণী বিরাজ করতো। একটা ছিল অভিজাত শ্রেণী, তার কাজ ছিল সবাইকে সেভ করা অর্থাৎ রক্ষা করা। আর একটা ছিল যাজক শ্রেণী, মানে ধর্মীয় প্রবক্তা, যারা পাদ্রীদের কাজ ছিল সবার জন্য প্রার্থনা করা। আর একটা ছিল হচ্ছে জনসাধারণ, আর জনসাধারণের কাজ ছিল সবার জন্য খাদ্যের যোগান দেওয়া। প্রাক ব্রিটিশ ভারতীয় সমাজেও এক ভিন্ন বৈশিষ্ট্যধর্মী সামন্ত প্রথা বিদ্যমান ছিল এবং সে সমাজে প্রধান শ্রেণী কাঠামো ছিল রাজা, মধ্যস্বত্বভোগী, খাজনা আদায়কারী শ্রেণী এবং কৃষক শ্রেণী। এই হচ্ছে স্টেট প্রথা। আর জাতিবর্ণ প্রথা বা কাস্ট সিস্টেমটা আমরা সামাজিক স্তর বিন্যাসের মানে একটি ধরন হচ্ছে জাতিবর্ণ প্রথা বা কাস্ট সিস্টেম। এই স্প্যানিশ শব্দ কাস্টা এই কাজটা হচ্ছে স্প্যানিশ শব্দ। এই কাজটা থেকে কিন্তু যার অর্থ হচ্ছে বংশ বা বংশগত গুণাবলী। এই কাজটা থেকে হচ্ছে কাস্ট কথাটি চলে এসেছে। ঐতিহ্যবাহী ভারতীয় সমাজ ব্যবস্থায় এক বিশেষ ধরনের সামাজিক অসমতা ভিত্তিক জাতিভেদ প্রথাকে বোঝানোর জন্য পর্তুগিজরা সর্বপ্রথম এই কাস্ট কথাটি ব্যবহার করে। স্থিতিশীলতা, ব্যাপকতা এবং প্রাচীনতার মাপকাঠিতে জাতিবর্ণের উৎকৃষ্ট একটা উদাহরণ ভারতীয় সমাজে লক্ষ্য করা যায়। জাতিবর্ণ ব্যবস্থা ভারতীয় সমাজে ব্যাপক এবং তুলনামূলকভাবে বেশি স্থবির এবং বদ্ধ। এর অর্থ এই নয় যে জাতিবর্ণ ব্যবস্থা অন্য কোনো সমাজে ছিল না বা নেই, কিন্তু ভারতীয় সমাজে এটি বেশি কঠোর ছিল। প্রাচীন মিশর এবং রোম, আধুনিক মিয়ানমার, ইউরোপ, আমেরিকা জাতিবর্ণ ব্যবস্থার উপস্থিতি লক্ষ্য করা যায়। নিগ্রোদের সাথে শ্বেতকায় ইউরোপীয়দের আচরণ ভারতীয় জাতিবর্ণের ব্রাহ্মণ বনাম অস্পৃশ্য নমশূদ্র আচরণ তুলনা করলে বেশ মিল খুঁজে পাওয়া যায়। তাই এই জাতিবর্ণের যে কাস্ট কাকে বলে, জাতিবর্ণের সংজ্ঞা যদি আমরা দেই, যে জাতিবর্ণ বলতে বোঝায় অন্তর্গোত্র বিবাহ ভিত্তিক এমন এক গোষ্ঠী
যার একটি সাধারণ নাম থাকে, যার সদস্যতা জন্মসূত্রে লাভ করতে হয়, যার সদস্যদের সামাজিক মেলামেশার ক্ষেত্রে কতিপয় নিয়মবিধি মেনে চলতে হয়। এই নিয়মবিধির মধ্যে জন্মসূত্রে প্রাপ্ত এক ঐতিহ্যবাহী পেশার রত থাকা অন্যতম প্রয়োজনীয় শর্ত। এই জাতিবর্ণের বৈশিষ্ট্য রয়েছে জাতি অন্তর্গোত্র, বিবাহ এবং বংশগতি। কোনো ব্যক্তি যে জাতি বর্ণে জন্মগ্রহণ করে তাকে আজীবন সেই জাতি বর্ণের পরিচয় বহন করতে হয়। তার সন্ততি যদি বিশেষ কোনো ব্যতিক্রমধর্মীর কারণে অন্য জাতিবর্ণে বিবাহ না করে, তবে তার সন্ততি আজীবন একই জাতিবর্ণের অধীনে জীবন কাটায়। জাতিবর্ণ তাই স্থবির এক সামাজিক গোষ্ঠী। প্রতিটি জাতিবর্ণ আবার কয়েকটি উপজাতি বর্ণে বা সাবকাস্ট বিভক্ত, যার প্রতিটা উপজাতি বর্ণই অন্তর্গোত্র বিভাজিত গোষ্ঠী। দ্বিতীয়ত, জাতিবর্ণের বৈশিষ্ট্যে বলা যায় যে জাতিবর্ণ ভিত্তিক সামাজিক ও ধর্মীয় ক্রমোচ্চ একটা শ্রেণীবিন্যাস রয়েছে। ঐতিহ্যগত 4টি বর্ণ ক্রমে জাতিবর্ণ হিসেবে পরিচিত। এগুলো হলো ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। হিন্দুদের যে তো অনুমান করা হয় যে স্রষ্টার মুখমণ্ডল থেকে ব্রাহ্মণ বা শিক্ষকদের জন্ম, ক্ষত্রিয় বা যোদ্ধা জাতিবর্ণের সৃষ্টি হলো স্রষ্টার বাহু থেকে, বৈশ্য বা জনসাধারণ স্রষ্টার উরু থেকে, এবং শূদ্র স্রষ্টার পায়ের পাতা থেকে সৃষ্টি। এই যে জাতিবর্ণের ক্রমশ যে বিন্যাস রীতি সামাজিক স্তর বিন্যাস সম্পর্কে সুস্পষ্ট একটা ধারণা দেয়। জাতিবর্ণের এই ধরনের বিভাজন প্লেটোর আদর্শ সমাজের শ্রেণী বিন্যাসের সঙ্গে একটা আশ্চর্যজনকভাবে আমরা লক্ষ্য করি। কারণ প্লেটোর আদর্শ সমাজে বিক্রয় দার্শনিক রাজা, বলবীর্যের অধিকারীরা যোদ্ধা শ্রেণী এবং লোভী ব্যক্তিরা শ্রমিক এবং কৃষক শ্রেণী দেখা যাচ্ছে। সেক্ষেত্রে প্লেটোর আদর্শ রাষ্ট্রের সাথে কিন্তু এই কি বলে হিন্দু ধর্মে যে 4টি বর্ণে সেটা কিন্তু মিল একটা খুঁজে পাওয়া যাচ্ছে। তৃতীয়ত দেখা যাচ্ছে বংশগত বা পৈতৃক পেশা। ঐতিহ্যগতভাবে জাতিবর্ণের জন্মগত পেশা পরিবর্তন করা এই জাতিবর্ণ হচ্ছে বংশগত বা পৈতৃক পেশার যে দেখা যাচ্ছে ঐতিহ্যগতভাবে জাতিবর্ণের জন্মগত পেশা পরিবর্তন করা কিন্তু সহজসাধ্য বিষয় ছিল না। অনেকেই যুক্তি দেন যে জাতিবর্ণ যেহেতু একটি পেশাদার গোষ্ঠী, তাই এটা এক ধরনের শ্রমিক বিভাগ ব্যবস্থা এবং বিশেষ কাজে বিশেষ জাতিবর্ণের দক্ষতা অর্জনের একটা সুযোগ। চতুর্থত, জাতিবর্ণ প্রথার স্থিতিশীলতা ছিল, অর্থাৎ জাতিবর্ণের গবেষকরা মনে করেন যে প্রাচীন ধর্মীয় সাহিত্য এবং ধর্মীয় ধ্যান ধারণার প্রভাবের কথা জানা যায়, যার কারণে জাতিবর্ণ প্রথা সমাজে স্থায়িত্ব লাভ করে। প্রখ্যাত ভারতীয় সমাজবিজ্ঞানী এম.এন. শ্রীনিবাসের মতে কর্মের ধারণা একজন হিন্দুকে এ শিক্ষাই দেয় যে সে একটি বিশেষ জাতিবর্ণে জন্মগ্রহণ করেছে, কারণ ওটাতে জন্মগ্রহণের মতোই তার যোগ্যতা ছিল এবং কৃতকর্মের ফলস্বরূপে সে অর্জন করে। মানে বিভিন্ন ট্যাবু ছিল, বিধিনিষেধ ছিল। তারপর এখন আমরা ডিসকাস করব সামাজিক মর্যাদা, শ্রেণী এবং পদমর্যাদা। আধুনিক যুগে শ্রেণীবিন্যাসের বা শ্রেণী সমূহে মর্যাদার বিন্যাস ব্যবস্থা সামাজিক স্তর বিন্যাসের সবচেয়ে একটা তাৎপর্যপূর্ণ রূপ। কারণ দাস নির্ভর সমাজের দাস ব্যবস্থা, মধ্যযুগীয় সামন্ত সমাজের এস্টেট ব্যবস্থা এবং ভারত সহ অন্যান্য অঞ্চলে জাতিবর্ণ প্রথা তাদের আগের গুরুত্ব হারিয়েছে বা হারাচ্ছে। আধুনিক সমাজে বিভিন্ন শ্রেণী এবং মর্যাদার গোষ্ঠীর আবির্ভাব ঘটেছে। এর প্রধান কারণ হলো কৃষি বিপ্লব এবং পরবর্তীকালে শিল্প বিপ্লব,
বিভিন্ন সমাজের সপ্তদশ শতকের শিল্পায়ন, নগরায়ন, আবার ব্যাপক শ্রমী বিভাগ, বিশেষ কাজের বিশেষজ্ঞ ইত্যাদি কারণে কিন্তু আধুনিক সমাজতান্ত্রিক সমাজগুলো এখনও শ্রেণী এবং রাষ্ট্রহীন সাম্যবাদী সমাজে রূপান্তরিত হতে পারেনি। তাই সমাজতান্ত্রিক সমাজের বিন্যাসের ক্ষেত্রেও কিন্তু ক্ষমতা এবং আয়ের যে তারতম্য, সেই তারতম্যের জন্য কিন্তু সামাজিক শ্রেণী বা বিভিন্ন পদমর্যাদার গোষ্ঠীর অস্তিত্ব রয়ে গেছে। অতএব একথা বলা যায় যে আধুনিক সমাজে সামাজিক স্তরবিন্যাস বলতে সামাজিক শ্রেণী এবং এই পদমর্যাদার বিন্যাসকেই বোঝায়। সামাজিক শ্রেণী ও পদমর্যাদার সংজ্ঞায় যদি আমরা বলি, সহজ কথায় বলতে হয় যে শ্রেণী বলতে একই আয় এবং একই ধরনের সুযোগ সুবিধা ভোগকারী গোষ্ঠীকে বোঝায়। এই গোষ্ঠীর শ্রেণী সচেতন হতেও পারে আবার নাও হতে পারে। তাহলে শ্রেণী বলতে যেটা ক্লাস, এই শ্রেণী বলতে একই আয় এবং একই ধরনের সুযোগ সুবিধা ভোগকারী গোষ্ঠীকে বোঝায়। এই শ্রেণী সচেতন হতেও পারে আবার নাও হতে পারে। সমাজবিজ্ঞানী বটমোর সামাজিক শ্রেণীকে বাস্তব গোষ্ঠী বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেন যে আইন বা ধর্মের ভিত্তিতে শ্রেণীকে সংজ্ঞায়িত করা যায় না, কারণ আইন এবং ধর্মে তেমন একটা শ্রেণী ভেদাভেদ নেই। বলা যায় সোশ্যাল ক্লাসেস আর ডি ফ্যাক্টো বাট নট ডি জুরি গ্রুপস। সোশ্যাল ক্লাসেস আর ডি ফ্যাক্টো বাট নট ডি জুরি গ্রুপস, অর্থাৎ সামাজিক শ্রেণী বাস্তব, তবে আইন বিধানগত বা তাত্ত্বিক গোষ্ঠী নয়। নীতিশাস্ত্র বা ধর্মে সামাজিক শ্রেণী ভেদাভেদ স্বীকার না করা গেলেও বাস্তব সমাজ জীবনে শ্রেণী ভেদাভেদ রয়েছে। সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবারের মতে সামাজিক শ্রেণী বলতে বোঝায় এমন এক দল ব্যক্তি যারা একই পরিমাণ সম্পদ এবং আয়ের অধিকারী। ম্যাক্স ওয়েবার বলেছে যারা একই পরিমাণ সম্পদ এবং আয়ের অধিকারী, সেটা হচ্ছে সামাজিক শ্রেণী। ডেভিড পোপেনও তার সোশ্যালজি গ্রন্থে বলেন যে অর্থনৈতিক উৎপাদন ব্যবস্থায় ভূমিকা পালন দ্বারা নির্ধারিত একদল ব্যক্তির সমষ্টি হলো সামাজিক শ্রেণী। তবে মার্ক্সীয় সমাজবিজ্ঞানে শ্রেণী হচ্ছে সমাজের ঐতিহাসিক একটা বিবর্তনের ফল। এ ধারণা অনুযায়ী শ্রেণী হলো সামাজিক উৎপাদন ব্যবস্থা দ্বারা নির্ধারিত বৃহৎ এক জনগোষ্ঠী যাদের উৎপাদন যন্ত্রের সঙ্গে কোনো না কোনোভাবে সম্পর্কের ভিত্তিতে ব্যাখ্যা করা যায় এবং উৎপাদনের কাজে তাদের ভূমিকা মজুরির ভিত্তিতে এবং তাদের দখলে রয়েছে এমন সম্পদের ভিত্তিতে বিশ্লেষণ করা যায়, যেমন উৎপাদন যন্ত্রের মালিক শ্রেণী এবং মালিক নয় এমন শ্রমিক শ্রেণী। এই সামাজিক শ্রেণী এবং পদমর্যাদার মধ্যে যে সম্পর্কটা, এই সম্পর্ক অনেক সমাজবিজ্ঞানী সামাজিক শ্রেণী এবং পদমর্যাদার মধ্যে একটা কিন্তু পার্থক্য করেন। তারা বলেন যে কোনো সমাজের সদস্যদের আয়, মর্যাদা, শিক্ষা, প্রতিপত্তি বা ক্ষমতার ভিত্তিতে কতগুলো র্যাঙ্ক বা স্তরে ভাগ করা সম্ভব। এসবের ভিত্তিতে কোনো ব্যক্তির সামাজিক অবস্থান বা পদের স্তরকে আর্থসামাজিক পদমর্যাদা বলা যায়। পদমর্যাদা বা স্ট্যাটাস বলতে সাধারণত আর্থসামাজিক পদমর্যাদাকে কিন্তু বোঝায়। আবার সামাজিক শ্রেণী বলতে সম পদমর্যাদার অধিকারী একদল লোককেই বোঝায়। তারা এই বলেন যে আর্থসামাজিক পদমর্যাদা এবং সামাজিক শ্রেণী একই অর্থে ব্যবহার করা চলে, তবে মর্যাদা গোষ্ঠী যেটা স্ট্যাটাস গ্রুপ এবং সামাজিক শ্রেণীর মধ্যে অনেকেই কিন্তু পার্থক্য নির্ণয় করেন। সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবার এই দুইয়ের মধ্যে পার্থক্য এবং সম্পর্ক নির্ণয় করতে চেয়েছেন। ম্যাক্স ওয়েবারের মতে উৎপাদন ব্যবস্থা এবং উৎপাদিত দ্রব্য সামগ্রী অর্জনের প্রেক্ষিতে শ্রেণীগুলো স্তরবিন্যস্ত। যারা দ্রব্য সামগ্রী অর্জন করেন তারাই কি সেসব ভোগ করে জীবনযাত্রার ধরনের পরিবর্তন আনেন না? উক্তিটি হলে শ্রেণী এবং মর্যাদা গোষ্ঠীতে কোনো পার্থক্য থাকে না। তবে এখানে পার্থক্য এই যে মর্যাদা গোষ্ঠী এবং জীবনযাত্রার প্যাটার্নকে অধিকতর নির্দেশ করে এবং শ্রেণী বলতে একে আয় সম্পন্ন গোষ্ঠীকে নির্দেশ করে। আবার ম্যাক্স ওয়েবার বলেন যে শ্রেণীর ভিত্তি সম্পত্তি
পক্ষান্তরে পদমর্যাদার ভিত্তি হলো খ্যাতি, যেটাকে প্রেস্টিজ বলে। এখানেও প্রশ্ন হচ্ছে, খ্যাতি যদি পদমর্যাদার ভিত্তি হয় তবে সেই খ্যাতির ভিত্তি কি? সম্পত্তি নয় কি? উত্তরটি হ্যাঁ হলে বলা চলে। সম্পত্তি যেমন শ্রেণীর ভিত্তি, তেমনি তা পরোক্ষভাবে পদমর্যাদারও কিন্তু ভিত্তি। তাই দুইটার মূল ভিত্তিটাই হচ্ছে সম্পত্তি। সম্পত্তি যেমন শ্রেণীর ভিত্তি, তেমনি তা পরোক্ষভাবে পদমর্যাদার ভিত্তি। তাই বলা যায় শ্রেণী এবং পদমর্যাদার মধ্যে একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তবে ঘনিষ্ঠ সম্পর্ক থাকলেও কিন্তু সেটি কিন্তু এক নয়। এই জাতি, বর্ণ এবং এই শ্রেণীর মধ্যে কিন্তু একটি পার্থক্য রয়েছে, যে জাতি বর্ণ হলো একটা বদ্ধ ব্যবস্থা, একটা ক্লোজ সিস্টেম, আর শ্রেণী হলো একটা ওপেন ব্যবস্থা। আবার জাতি বর্ণ হচ্ছে একটি অন্তর্গোত্র বিবাহ ভিত্তিক গোষ্ঠী, পক্ষান্তরে শ্রেণী হচ্ছে তা না। অর্থাৎ জাতি বর্ণ এন্ডোগামাস হলো, শ্রেণী এন্ডোগামাস নয়। এর অর্থ জাতি বর্ণের কোন সদস্যের নিজ জাতি বর্ণের মধ্যে বিবাহ করতে হয়। ভিন্ন জাতি বর্ণের মধ্যে বিবাহ সামাজিকভাবে নিষিদ্ধ। অপরপক্ষে কোনো বিশেষ শ্রেণীর সদস্য অন্য শ্রেণীকে বিবাহ করতে পারে। অবশ্য বিয়ের পাত্রপাত্রী নির্বাচনে উভয় পক্ষই যাতে একই শ্রেণীর অন্তর্গত হয় সেদিকে অনেকে লক্ষ্য রাখেন। তো শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।